গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডেলি যে প্রত্যেক দিনের কিছু কিছু অভ্যাস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অভ্যাস তো একদিনে তৈরি হয় না, সেটা দীর্ঘদিনের মাধ্যমে তৈরি হয়। সেটা রোজকার অভ্যাস, সেটা একদিনে কি করে হবে? তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। এই যে আমার গ্রসারি আইটেম, কোনো আইটেমটা আমার 1 মাসের জন্য, কোনোটা আবার 15 দিনের জন্য, আবার কোনোটা আবার 1 সপ্তাহের জন্য। তো এই যে বাজারগুলো আমি একেবারে করে নিয়ে আসি, সেটা একদিনেই হয়তো সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলতে পারি না। যেমন এটা আমার একদিন আগে বাজারটা করা হয়েছিল, কিন্তু বাজার গুছিয়ে রাখার জন্য ঠিকঠাক টাইম পাচ্ছিলাম না বলে আমার গুছিয়ে রাখা হয়নি। আর সবথেকে আমার গ্রসারি আইটেম গুছিয়ে রাখতে ভালো লাগে রাতের একেবারে সমস্ত কাজ মিটিয়ে ফেলার পর। যেহেতু সকালে কর্তামশাইয়ের মর্নিং ডিউটি থাকে, তো মোটামুটি আমাদের 10টার মধ্যে সকলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এবার কোনো কোনো দিন সেটা আরও একটু আগে হয়ে যেতে পারে। তো এরপরে সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন আমাকে আর কেউ ডিস্টার্ব করা নেই, তাই ভাবলাম এবার সুন্দর করে গুছিয়ে ফেলি। তো গ্রসারি আইটেম গোছাতে গেলে হাতের কাছে অবশ্যই একটা কাঁচি, এটা হচ্ছে ডাস্টবিন টাইপের, যেটাতে আমরা যে রিফিল করব, রিফিল করার পরে যে কাগজপত্রগুলো পড়ে থাকবে, যে পলিথিন থাকবে, সেগুলো ফেলার জন্য। এর মধ্যে আমি বেশিরভাগ কিন্তু পলিথিন ইউজ করি, রিইউজ করি। সেটাকে কিছু না কিছু করে আমি সেটাকে রিইউজ করে তারপরে ফেলি। যেমন সবজি কাটার সময় চুপড়ির ওপরে একটা পলিথিন বিছিয়ে দিলাম, তাহলে কিন্তু চুপড়িটা নোংরা হয় না। এবার গ্রসারি আইটেম গোছাতে গেলে হাতের কাছে কিন্তু রাখতেই হবে যে রিফিল করার জারগুলো, সেইগুলো ঠিকঠাক পরিষ্কার আছে কিনা সেইগুলো ঠিকঠাক করে নিতে হবে। তো এইগুলো কিন্তু এই অভ্যাসগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। যখন রিফিল করতে বসবো তার আগে যদি কন্টেনারগুলো খালি করা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না করা থাকে, তাহলে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তাই এটা সহজ উপায় হচ্ছে যে কন্টেনারটা যখন খালি হচ্ছে সেই কন্টেনারটা তখনই ক্লিন করে রেখে দেওয়া। তো গ্রসারি আইটেম কেনাকাটি করতে গেলে আমরা অনেক সময় ফ্রি দেখে একটার থেকে বেশি নিই, বা কখনো হয়তো সেই যে সাইজের মালটা চাইছি, যে পরিমাণ চাইছি, সেই পরিমাণ না থেকে কখনো বেশি থাকে, বড় পরিমাণের থাকে, বা কখনো ছোট পরিমাণের থাকে। ছোট পরিমাণের হলে আরও দুটো নিয়ে নিতে হবে। এবারে যদি বড় পরিমাণের থাকে, যেমন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 500-র জায়গায় আমাকে 1 কেজি ধরিয়ে দিয়েছে, বললো 500টা শেষ হয়ে গেছে। তো 1 কেজি কোনো মতেই আমার তাড়াতাড়ি কর্নফ্লাওয়ার শেষ হবে না। কর্নফ্লাওয়ার খুব একটা খাওয়া হয় না, স্ন্যাক্সেই বেশিরভাগ খাওয়া হয়। সেক্ষেত্রে খুব একটা তাড়াতাড়ি শেষ হবে না। কর্নফ্লাওয়ার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যদি আমরা সেটাকে ফ্রিজে রেখে ইউজ করি, তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 1 বছর পর্যন্ত সেটাকে ইউজ করা যায়। এই কর্নফ্লাওয়ারটা আমার যতটা লাগবে, যেটা আমার রোজকার ব্যবহারের, সেটা আমি বাইরে রাখলাম। আর বাদ বাকি যেটা, সেটা হচ্ছে আমি এরকমভাবে প্যাকেট শুদ্ধই কিন্তু ওটাকে আমি প্যাকিং করে রেখে দেব, মুখটা এঁটে। তো এক্ষেত্রে কি হয়, কিছু মালপত্র এরকমভাবে রাখলে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে এইভাবে থাকলে কবে যে এক্সপায়ারি ডেটটা থাকে সেটাও চোখে পড়ে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আমি রাখি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। এবারে অনেক সময় আমরা গ্রসারি আইটেম যখন রিফিল করি তখন কিছু মাল থেকে যায়, সেক্ষেত্রে সেই মালটা একটা অন্য জায়গায় ঢেলে রেখে, যেটা নতুন আনা হয়েছে সেটা আগে ঢেলে নিয়ে তার উপরে যদি পুরানো মালটাকে ঢালা হয়, তাহলে পুরানো মালটা আগে খাওয়া যাবে। তো এই রকমভাবে আমাদের কিন্তু হ্যাবিট যদি করে রাখি, তাহলে আগের মালটাও শেষ হয়ে যাবে, আর হচ্ছে আমাদের অনেক মাল এক্সপায়ারির হাত থেকে বেঁচে যাবে। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই
এই যে ডিমটা আমি এখন চুপড়ির মধ্যে রেখে দিয়েছি, এটাকে আমি যে শোয়ার আগে ভালো করে জলের মধ্যে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে একটা চুপড়ির মধ্যে রেখে দেবো, জল ঝরে যাবে। আর এখন যেহেতু শীতকাল, ডিম ফ্রিজে রাখার কোনো প্রশ্নই ওঠে না। ডিমকে আমি এই শীতকাল ভোর হচ্ছে একেবারে বাইরে রাখি। তো অনেক সময় হয় এই শীতকালে ঠান্ডা জলে হাত দিতে ভীষণ কষ্ট হয়, সেক্ষেত্রে করা যেতে পারে যে সারা রাত যদি আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি আর সকালের একটু বেলার দিকে রোদ উঠলে যদি ধুয়ে দিই, তাহলে কিন্তু জল ঝরে যাবে। এবারে কিছু আইটেম থাকে যেগুলো আমাদের এখন প্রয়োজন লাগে না, সেটা পরবর্তীকালে লাগবে। সেক্ষেত্রে সেই আইটেমগুলো আমি এইরকম একটা গামলার মধ্যে রেখে দিলাম। এবারে আমি যে জায়গাটায় রাখি এক্সট্রা জিনিসপত্র, সেই জায়গায় আমি সময় মতো করে ওইগুলোকে রেখে দেব। তো নেক্সট হ্যাবিটে আসি। আমি যখন পেঁয়াজ, আলু, আদা, রসুন রিফিল করি, তখন যে জায়গাটায় রাখি সেই র্যাকটা আর কি আমি ভালো করে একবার মুছে নিই। তাহলে কি হয়, এটা আরও বেশ কিছুদিন পর্যন্ত ক্লিনিং থাকবে। ক্লিনিং হ্যাবিটটা কিন্তু এটা আমাদের সময় মতো করে রাখা উচিত। মানে যেটা যখন করলে ভালো হয় সেই সময় যদি ক্লিনটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু দীর্ঘদিনের ডিপ ক্লিনিংয়ের হাত থেকে আমরা রেহাই পাবো। তো এখন যেমন আমি নতুন আলু পেঁয়াজ রিফিল করব, সেক্ষেত্রে জায়গাটাকে একবার করে ক্লিন করে নিয়েছি। আর এই যে র্যাকের ওপরে আমি কিছু ম্যাট জাতীয় পেতে রাখি। তো এইগুলো হচ্ছে ওয়ালপেপার, যেগুলো আমি ম্যাটের মতো ব্যবহার করছি। এরপরে এই যে রিফিল করার আগে র্যাকটার তলাটাও কিন্তু ভর্তি থাকলে পরিষ্কার করা যায় না, সেক্ষেত্রে সরিয়ে সরিয়ে করতে হয়। তো এই সময় একবার ক্লিন করে দিলাম, ভালো করে কলিন দিয়ে জায়গাটাকে আগে ভিজিয়ে নিলাম, তারপরে একটা কাপড়ের সাহায্যে সেটাকে ক্লিন করে নিলাম। তো আমরা যখন আলু পেঁয়াজ এগুলো রাখবো, যদি আলু ধুয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আলুর যে র্যাকটা রাখার জায়গাটা, সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ক্লিনও থাকে। আর যখন আমরা আলুর খোসা ছাড়াই, তখন কিন্তু আমাদের হাতটাও বেশি নোংরা হয় না। তো এরপরে চলে আসি পেঁয়াজের কথায়। পেঁয়াজের খোসা দেখবে যে অনেক পেঁয়াজের খোসা ওঠা ওঠা অবস্থায় আছে। এইগুলোকে যখন আমি রাখবো, তখন খোসাগুলোকে পরিষ্কার করেই রাখবো। আদা বা রসুনের ক্ষেত্রেও তাই, যেগুলো ওঠা ওঠা খোসা আছে সেগুলোকে ভালো করে ক্লিন করে রাখলে যে জায়গাটায় রাখবো সেই জায়গাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ক্লিন থাকে। আর না হলে ওই ওঠা খোসাগুলোই হচ্ছে জমো হয়ে জায়গাটাকে আরও নোংরা করে ফেলে। তো এই যেমন দেখো, ভালো করে আমি একেবারে হাতের সাহায্যে রগড়া দিয়ে যে ওর খোসা উঠে যাচ্ছিল সেগুলো ফেলে দিচ্ছি। দেখো তার মধ্যে কিন্তু রসুনের খোসাও আছে, আদার কিন্তু খোসা ওইভাবে খুব একটা ওঠে না। আর এই পেঁয়াজের খোসাই কিন্তু অনেকটা নোংরা করে দেয়। তো এরপরে আলুগুলোকেও রিফিল করে নিলাম। তো দেখো কতটা ক্লিন লাগছে। আর এইগুলো যখন থাকবে একই জায়গায়, তখন কিন্তু আরও নোংরা দেখাবে। তো এইগুলোকে এবারে আমি ঝাঁট দিয়ে বেলচার সাহায্যে ফেলে দেব। তো যেখানে আমি গার্বেজ বা নোংরা ফেলি সেই জায়গায় ফেলে দেব। এবার চলে আসি বেড কভার। এই বেড কভারের ওপরে নিচে আর কি আমাদের যে ম্যাট্রেসটা আছে তার উপর একটা বালাপোষ বেছানো আছে। আর এই বালাপোষটা সরে গিয়েই যত বিপত্তি ঘটায়। তো সেইটাকে ঠিকঠাক করা, ঠিকঠাকভাবে রাখা যেমন রোজকার হ্যাবিট, সেরকম কিছু কিছু স্মার্ট
মানে পদ্ধতি আমাদের ইউজ করতে হবে, না হলে কিন্তু এটা বারবার সরে যাবে আর আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে, আর সেটাই আমাদের সময় সাপেক্ষ হয়ে যাবে, মানে সেটাই আমাদের বেশি সময় নিয়ে নেবে। তো এক্ষেত্রে আমি যেটা করে থাকি বা নতুন ট্রিক্স ইউজ করছি আর কি, জানি না এটা কতটা কাজের হবে। তো আমি সবসময় একটা পুরানো বেড কভারের ওপরে আরও একটা রোজকার ইউজের বেড কভার পাতি, এতে বেডটা আর কি ঠিকঠাক থাকে। কিন্তু এই বালাপোষটাই যতটা বিপত্তি ঘটাচ্ছে। আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, সেহেতু কম জায়গা, সেটাকে এটা তুলে আবার রেখে দিলেও সেটা একটা জায়গা দখল করে থাকবে। তো তার থেকে বেডে ইউজ করাই ভালো। তো এইরকম মিশো থেকে আমি বেশ কিছু ক্লিপ নিয়েছি। তো এই ক্লিপগুলো এই ধারে ধারে বেশি দেব না, দুটো করে সাইডে সাইডে দিয়ে দেব। তো এই সাইডটা একদম দেয়াল সাইডে ঘেঁষা, ওটা অনেকটা ওই দিকটা মোড়া আছে, ওই দিকটা অতটা লাগবে না, কিন্তু বাকি তিনটে সাইড এইভাবে ক্লিপগুলো দিয়ে দেব। তো যদি সরেও যায়, যেহেতু একই সঙ্গে থাকবে, এটাকে আবার ঠিক জায়গায় রাখা যাবে। তো এই দিকে একটা লাগালাম, আর এই দুটো সাইডে লাগিয়েছি। আর অপোজিট সাইডে দুটো লাগিয়েছি, মোট 6টা লাগিয়েছি। এবারে এর ওপর আমি বেড কভারটা বিছিয়ে দেব। তো বেশ এইভাবে থাকার জন্য বেশ কিন্তু বেড কভারটা আঁটোসাঁটোভাবে আটকে গেছে আর সরছেও না। তো এরপরে বেড কভারটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। বেডের মধ্যে কভারটা পরানো হয়ে যাওয়ার পর বালিশ যে জায়গায় থাকে সেই জায়গায় রেখে দিয়েছি সব কিছু। আর এখন শীতকালে শীত বেশি হচ্ছে মশারি ইউজ করছি, কারণ হচ্ছে শীতের ভাবটা অনেকটা কমবে। তো সেক্ষেত্রে এই মশারিটাকে গুছিয়ে রাখাটা কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই মশারি একটা বালিশের কভার মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর এটা আমার একটা দেখো ছোট কুশনের মতো ইউজ হয়ে যাচ্ছে। তো ওটা আমি চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো রোজ যে ডেলি হ্যাবিটের মধ্যে পড়ে যে আমরা যখন বেড কভার চেঞ্জ করি, বেড পরিষ্কার করি, তখন তার সাথে যে আসবাবপত্র, চেয়ার টেবিল যা থাকে সেইগুলো একটু একটু করে আমরা হচ্ছে ডাস্টিং করে নিই। এরপরে নেক্সট আসি ডাইনিংয়ে। তো এই এরিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাকে সব সময় ক্লিন রাখা দরকার, এবং ডেলি বেসিসে কিন্তু এই ধরনের ক্লিনিংগুলো আমাদের করতে হয়। মানে ডাইনিং, বেড বেড তো এই ধরনের ক্লিনিংগুলো আমাদের ডেলি করার হ্যাবিটটা রাখলে আর কি বেডটা যেমন পরিষ্কার থাকে বা ডাইনিং যেমন পরিষ্কার থাকে, তেমন হচ্ছে আমাদের বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকেও রেহাই দেওয়া হয়। ফল যদি ফ্রিজে রাখা হয়, আমরা অনেক সময় কিন্তু ফ্রিজ থেকে বার করে খেতে ভুলে যাই। সেক্ষেত্রে যদি ডাইনিংয়ের একটা কোণে ফল, যেগুলো ডেলি বেসিসে খাওয়া হবে, মানে আজকের ফলটা আজকে বা দুদিনের ফল একসাথে এভাবে যদি রাখা যায়, তাহলে কিন্তু চোখের সামনে থাকলে ফলটা শেষ হয়ে যায়। অনেক সময় চোখের আড়াল হলে তো সেগুলো আমাদের আর খাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আমি ডাইনিংয়ের একটা জায়গায় ফল রাখার ব্যবস্থা করেছি, যাতে সকলের চোখের সামনে থাকে। নেক্সট যেটায় আসবো সেটা হচ্ছে আমাদের যেখানে সিলিন্ডার থাকে সেই জায়গাটা কিন্তু মাঝে মাঝেই ক্লিন করা দরকার হয়। আমি যেটা করে থাকি, যখন নিউ সিলিন্ডার আসে সেই জায়গাটা মানে নতুন আবার যে ভর্তি সিলিন্ডারটা রাখার ক্ষেত্রে সেই জায়গাটা ক্লিন করে নিই। তো আজকে হচ্ছে আমি যেটা করব, সিলিন্ডারটা রাখার জন্য আমি একটা মিশো থেকে চাকার অর্ডার দিয়েছিলাম, তো সেটা ওখানে রাখবো। তো সেই জন্য একেবারে সমস্ত জিনিস বার করে ভালো করে কলিন দিয়ে ভিজিয়ে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তো এইটা যখনই আমি সিলিন্ডারটা বার করার সুযোগ পাই, তখনই কিন্তু আমি এই ক্লিনিংয়ের করার হাত থেকে রেহাই দিই না, কারণ এই জায়গাটা কিন্তু সবসময় সিলিন্ডার বার করে করে মোছা সম্ভব নয়। সেক্ষেত্রে যখনই সুযোগ হয় তখনই কিন্তু মুছে নিই। তো আরও একটা ব্যাপার হচ্ছে, যদি মানে একদম নিচের ঠান্ডা মেঝে থেকে এই ধরনের কিছু র্যাকের ওপর সিলিন্ডারটা রাখা যায়, তাহলে কিন্তু মাসে 2 থেকে 3 কেজি গ্যাস সাশ্রয় হয়। এটা যখন আমাকে মানে গ্যাস সার্ভিস করতে এসেছিলেন, তিনিই আমাকে প্রথম জানালেন। তো সেক্ষেত্রে এই ধরনের চাকা কিন্তু সিলিন্ডার রাখার ক্ষেত্রে খুবই সুবিধা এবং আমাদের জন্য লাভজনক। আর এইভাবেও কিন্তু আমরা টাকা পয়সাও সাশ্রয় করতে পারি, তাই সব দিক থেকেই কিন্তু আমাদের সুবিধা। মেন রান্নায় বসার আগে যদি কোনো কন্টেনার খালি থাকে, সেটা সবসময় রিফিল করে নেওয়া প্রয়োজন। কারণ যখন রান্নার সময় আমাদের রিফিল করতে হয়, যে হয়তো আঠা মাখার প্রয়োজন আছে, তখন যদি আবার রিফিল করতে হয়, তখন কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তাই এইসব রিফিল করার কাজগুলো কিন্তু ফাঁকা টাইমে করে নেওয়াই ভালো। তো আরও বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ড্রাই মশলাগুলো একবার যদি রোদ খাইয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই শুকনো লঙ্কাকে যদি একটা রোদ খাওয়ানো যেতে পারে, বা রোদ না থাকলে একটুখানি কড়াইয়ের মধ্যে একটু হালকা রোস্ট করে নেওয়া যায়, মানে একটু গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত শুকনো লঙ্কা ভালো থাকে। আর শুকনো লঙ্কা রাখার ক্ষেত্রে তার আগে যদি এরকম খোসা, মানে বোটা আর কি, পিছনের দিকের অংশ যদি ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের খুব রান্নার কাজে সুবিধা হয়। ধনিয়া হচ্ছে এই মশলাটা আমার রান্নাঘরে খুব অল্প পরিমাণে লাগে। তো অনেক সময় ধনিয়া হচ্ছে একটু ড্রাই রোস্ট করে হালকা আধ ভাঙা গুঁড়ো করে দিলে রান্নার আলাদা টেস্ট হয়। যেমন ফুচকার আলুতে একটু যদি হালকাভাবে রোস্ট করে ভাঙা অবস্থায় দেওয়া হয়, সুন্দর একটা গন্ধ আসে। তো সেক্ষেত্রে আমি এরকম শুকনো ধনিয়া নিয়ে রাখি। এটা 50 আছে, এখানের মধ্যে কিছুটা আমি হচ্ছে একেবারে মিক্সিং জারে গুঁড়ো করে রাখবো, যেটা আমার রান্নার কাজে ইউজ হবে, আর কিছুটা রাখবো গুঁড়ো। আর এই গোলমরিচ হচ্ছে আমার মেয়ের প্রায় চাউমিন পাস্তায় দেওয়া হয়, যেহেতু ও ভীষণ খেতে ভালোবাসে। তো সেই জন্য আমি একেবারে 50 গ্রামের মতো নিয়ে আসি, কারণ গোলমরিচ গুঁড়ো কিন্তু অনেকটা বেশি দাম। সেক্ষেত্রে এরকম ড্রাই রোস্ট করে নিয়ে, একটু হালকা রোদে দিয়ে গরম করে নিয়ে যদি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে মিক্সিতে রাখা হয়, সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত চলে। প্লাস হচ্ছে মানে রাস্তার দোকানের ভেজাল খাওয়া থেকেও কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমি গরম মশলা করব বলে আমি কিছু মশলা বার করে রাখছি, একটু হালকা রোদ খাইয়ে নেব। তো এটা আজকে করব না। এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, একটু জায়ফল আর জয়িত্রী, তো এটাকে আমি মিক্সিংয়ে গুঁড়ো করে রাখবো, গরম মশলা হিসাবে ইউজ করব। কিশমিশ আমি নিয়ে এসে একেবারে ফ্রিজে রেখে দেবো, কারণ কিশমিশ বাইরে বেশি দিন থাকলেই কিন্তু এর মধ্যে পোকা লেগে যায়। তো সেই জন্য এরপরে চলে আসি, আমার যে ডেলি যে কন্টেনারগুলো খালি হয়, সেগুলো কিন্তু আমি রোজের রোজ সেগুলো ধুয়ে ধুয়ে দিই। আর সেইগুলো দেখো ধুয়ে দিতে দিতে মোটামুটি আমার এতগুলো জমা হয়ে গেছে। তো এইগুলো দেখো একেবারে শুকনো হয়ে গেছে। এবার এগুলো ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এবার যেটা যখন প্রয়োজন হবে তখন সেটা নিয়ে নেব। তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল টিফিন বক্স, এটাকে তো রোজই পরিষ্কার করা হয়, আর সেটাও মানে শুকনো হয়ে গেছে। তো এইবার এই শুকনো মশলাগুলো আমি একটু রোদে দিয়ে আসবো। তো এইগুলো কিন্তু আমাদের একদিনের হ্যাবিট নয়, এটা আমাদের প্রত্যেক দিনের হ্যাবিট। প্রত্যেক দিন যদি আমরা ক্লিনিং, ডাস্টিং এইগুলো হ্যাবিট করে রাখি কিছু না কিছু, তাহলে কিন্তু ঘর একদিনে ময়লা হবে না।
কারণ কোনো বাড়ি কিন্তু একদিনেই যে নোংরা হয়ে যায় তা কিন্তু নয়, সেগুলো দীর্ঘদিনভাবে থাকতে থাকতে তবেই কিন্তু নোংরাগুলো স্টোর হয়ে যায়, আর তখন কিন্তু ক্লিন করতে আমাদের খুবই কষ্ট হয়। যাই হোক, এটা হচ্ছে বিকালের দিকে। তো সমস্ত রোদে দেয়া শুকনো মশলাগুলো আমি এবারে যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে।